দ্য ডিজিটাল এডুকেশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের যে 65 নম্বর পেজ আছে দ্বিতীয় সেট, সেই দ্বিতীয় সেটের এমসিকিউ এসসিকিউ প্রশ্নের উত্তরগুলো বলে দেব এবং পাশাপাশি যে বড় প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে লিখবে সেটা বলে দেব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ কর্তা প্রশ্নকর্তা হলেন অপূর্ব গিরিশ মহাপাত্র রামদাস তেওয়ারি। এই যে অপূর্বর যে দুঃসম্পর্কের কাকা নিমাইবাবু, যার চাকরি অপূর্বর বাবা করে দিয়েছিল, তার কথা বলা হচ্ছে। তাকে কেউ একজন প্রশ্ন করছে যে এরা কি আপনার বাংলাদেশের পুলিশ। এই প্রশ্নকর্তা কি? প্রশ্নকর্তা হবে রামদাস। বলছে উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদে কি মনে হয়েছিল? জীবন্ত, ঘুমন্ত, খরস্রোতা, অর্ধমৃত। জীবন্ত, যেটি মা না আনিয়ে ছাড়েননি। তপনের মা কি না আনিয়ে ছাড়েননি? তপন যে বিয়ে উপলক্ষে মামা বাড়িতে এসেছে, ছোটো মাসি বিয়ে, সেই বিয়েতে তার মা কি না আনিয়ে ছাড়েননি? সন্ধ্যাধারা পত্রিকা, তপনের লেখা গল্প, হোম টেক্সটের খাতা, ছোটো মাসিকে, হোম টেক্সটের খাতা। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় ছিল, কী ছিল? এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায় কী ছিল? বিভৎস কাদার পিণ্ড। পরের প্রশ্ন 5 নম্বর, অসখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? অসখী একজন কবিতার যে কথকের ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। রক্তে তাহার কৃপাণ ঝোলে। কৃপাণ শব্দের অর্থ কি? দরজার খিল, খড়গ, গণ্ডদেশ, বিদ্যুৎ। রক্ত তাহার কৃপাণ ঝোলে, এই প্রশ্নটা প্রলয় উল্লাস কবিতার থেকে নেওয়া হয়েছে। কৃপাণ শব্দের অর্থ খড়গ। পরের প্রশ্ন, তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল। সুস্থ সুন্দর নেশা কি? গল্প লেখা, চিত্রশিল্প, কলম তৈরি, লিপিশিল্প। চিত্রশিল্প। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক কে? রাজশেখর বসু, রাজশেখর দাস রায়, রাজশেখর বসু। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? সত্যজিৎ রায়। যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে কি সমাস? নিত্য, তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারয়। নিত্য সমাস, সবসময় নিত্য, সবসময় সমাসবদ্ধ অবস্থায় থাকে, তাই এর নাম নিত্য। বর্ণচড়া শব্দটির ব্যাসবাক্য হলো বর্ণের চোর। বর্ণ চুরি করা কাজ যার, বর্ণ চুরি করে যে, বর্ণ চুরি করে যে। 12 নম্বর প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাইয়াছিল। চিহ্নিত পদটি অধিকরণকারক, করণকারক, অপাদানকারক, কর্মকারক। অপূর্ব মুগ্ধ হইয়া কোথায় চাহিয়াছিল? কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় অধিকরণকারক। পরে 13 নম্বর প্রশ্ন দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়, বচন নির্দেশ করে, তাকে বলে এক বচন, দ্বিবচন, গুলি, টি, ছেলেটি, মেয়েটি, এরকম নির্দেশ করে, তাকে কি বলে? বুঝতে পারছো? বিভক্তি তো হবে না, অনুসর্গ হবে না, প্রত্যয় হবে না। প্রত্যয় সামনে বসে, শেষে বলছে। অনুসর্গ আলাদাভাবে বসে, বিভক্তি শব্দের সঙ্গে জুড়ে বসে, এটা হবে নির্দেশক। লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা খাবার খাওয়া যায় না, আমার পক্ষে এ কথা বলা ঠিক হবে না, তোমার আর কিছু করার আছে কি? লুপ্তকর্তা, যেখানে কর্তা নেই, এই যে এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। পরে 15 নম্বর প্রশ্ন দেখো, মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্চের দৃষ্টান্ত। কর্তৃ, কর্ম, ভাব, কর্মকর্তৃ। কি করা হয় মহাশয়ের? এটা কর্তৃ, কর্ম, ভাব বাচ্য। প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে। অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত? যে বাক্যের মধ্যে মনে রাখবে আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলো বোঝায়, ওটা হয় অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে কি বলছে? প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে, এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য। পরে 17 নম্বর প্রশ্ন, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে? এই প্রশ্নটা দেখবে টেস্ট পেপারে বারবার পাবে। হয়তো এমন দেওয়া থাকবে কর্ম কর্তৃবাচ্য কাকে বলে, নাহলে একটা উদাহরণ
দেওয়া থাকবে, একটা লাইন দেওয়া থাকবে, সংজ্ঞাটা দিয়ে বললো এটা কোন বাচ্য, কর্মকর্তৃ বাচ্য। যখন কর্তা থাকে না, কর্মই কর্তার ভূমিকা পালন করে, তখন তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। এবারে এসে কেউ প্রশ্ন দেখো, প্রথমে গল্পের থেকে আসে, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না? হরিদার কথা হলো যে যারা সন্ন্যাসী হয়ে বা বৈরাগী সেজে টাকা স্পর্শ করা যায় না, এই কথার সঙ্গে তর্ক চলে না। আজ ওই আওয়াজ মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে কি মুখরিত হয়ে উঠল? আকাশ বাতাস যেন, এই যে অদল বদল গল্পে যখন গ্রাম প্রধান অমৃত হিসাবের নাম অদল আর বদল দিল, অদল বদল এই আওয়াজে যেন আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। নতুন মেশোকে দেখে জানলো সেটা, নতুন মেশোকে দেখে তখন কি জানলো? তখন যখন তার নতুন মেশোকে দেখলো যে লেখকরা মানুষ, একজন সাধারণ মানুষও লেখক হতে পারে, এটা জানতে পারলো। তাছাড়া আমার বড় লজ্জা, বক্তার লজ্জা কেন? এখানে বক্তা হলো অপূর্ব লজ্জা হচ্ছে কারণ তার নিজের দেশের মানুষ যে নিমাইবাবু দেশের টাকা খরচ করে দেশের বিপ্লবীদের ধরছে, তাই এটা তার আপনজন জন্য লজ্জা হচ্ছে। এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করিয়াছে? নদীর জন্য এতকাল গর্ব অনুভব করিয়াছে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আঁকড়ে ধরে সে খড়কুটো, কবি এখানে খড়কুটো বলতে কি বুঝেছেন? গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো বলতে এখানে গানকে বোঝাচ্ছেন। রুষিবেন দেব, দেব কেন রুষিবেন? এটা অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। দেব রুষিবেন, দেব বলতে ইষ্টদেব অগ্নি রাগ করবে, তার কারণ যদি মেঘনাদ নিজে যুদ্ধে না গিয়ে রাবণকে যুদ্ধে পাঠায়। আমাদের ইতিহাস নেই এমন বলা হয়েছে কেন? এখানে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, যারা বেঁধে থাকে, তাদের কোনো ইতিহাস নেই, ইতিহাসের পাতায় সাধারণ মানুষের কথা নেই, তাই বলছে আমাদের ইতিহাস নেই। নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো? এটা অশোকী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। নেমে এলো তার মাথার উপর বছরগুলো, পরপর পাথরের মতো মাথার উপর নেমে এলো। পশুরা বেরিয়ে এসে পশুরা কি করেছিল? দেখো, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে, আফ্রিকা কবিতা থেকে, অশুভ ধ্বনিতে দিনের অন্তিম ঘোষণা করেছিল, বা দিনের অন্তিমক্ষণ ঘোষণা করেছিল, শেষ মুহূর্ত। পরে প্রবন্ধের থেকে এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কি? এই যে অনেকে ভুলভাল লিখছে কোনো যাচাই না করে, এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ হলো যে কোনো লেখা ছাপানোর আগে, বিজ্ঞান বিষয়ক লেখা হোক, ছাপানোর আগে কি একজন ভালো সাহিত্যিককে দিয়ে যাচাই করে নেওয়া প্রয়োজন। তাদের দোয়াতে গোজা পালকের কলম, এখানে তাদের বলতে কাদের বলা হয়েছে? রামনাম বসু এবং লর্ড ক্লাইভের কথা বলা হয়েছে। শ্রীপান্থর প্রকৃত নাম কি? নিখিল সরকার। তাতে অনেকে মুশকিলে পড়েছে, এর কারণ কি? তাতে অনেকে মুশকিলে পড়েছে, এই যে রাজকার্যে বা সরকারি কাজে যে পরিভাষা, দেশীয় ভাষা ব্যবহার করা হচ্ছে, তাতে অনেকে মুশকিলে পড়ছে। যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। যদি রাম আসে তাহলে শ্যাম আসবে, যদি সূর্য ওঠে তাহলে পদ্মফুল ফুটবে। বর্ম খুলে দেখো আদুর গায়ে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। যৌগিক বাক্য কি? এবং আসে, কিন্তু আসে। বর্ম খুলো এবং আদুর গায়ে দেখো, বর্ম খুলো এবং আদুর গায়ে দেখো। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। কোনো বিভক্তি যদি একের বেশি কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এই বিভক্তি লেখা যায়। লক্ষণাত্মককরণ কারকের একটি উদাহরণ দাও। লক্ষণাত্মককরণ, ওই যে শিকারি বেড়াল গোফে চেনা যায়, কি বলছে? শিকারি বেড়াল গোফে চেনা যায়। এই গোফেটা হলো করণ। কিসে চেনা যায়? গোফে চেনা যায়। পরের প্রশ্ন, বিষাদ সিন্ধু কথাটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। কোন সমাস? রূপক কর্মধারায়,
রূপক কর্ম ধারায়। পরের প্রশ্ন কি আছে দেখো, বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো। কি বলছে? বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটাকে কি করতে হবে? কর্মবাচ্য। লেখো, বিভূতিভূষণের দ্বারা, বিভূতিভূষণের দ্বারা বা কর্তৃক দ্বারা পথের পাঁচালী রচিত হয়। পথের পাঁচালী রচিত হয়। পরের প্রশ্ন দেখো কি বলছে, সম্বোধন পদ কারক নয় কেন? সম্বোধন পদ কারক নয় তার একটাই কারণটা হলো সম্বোধন পদ, ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না। এটা উত্তর লিখবে, ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই কারক নয়। উপমিত উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উপমিত কর্মধারয় সমাসে উপমিতকে প্রাধান্য দেওয়া হয়, উপমান কর্মধারয় সমাসে উপমান পদকে প্রাধান্য দেওয়া হয়। একটাতে উপমিত পদকে আর একটাতে উপমান পদকে প্রাধান্য দেওয়া হয়। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। গল্পের থেকে প্রথমে, নতুন মেসোকে দেখে জানলো সেটা, কার কি জানার কথা বলা হয়েছে, জানার পর সে কি করেছিল। নতুন মেসোকে দেখে জানলো সেটা, এটা জ্ঞানচক্ষু গল্পের থেকে নেওয়া হয়েছে। জ্ঞানচক্ষু গল্পে তপন মনে করত যে যারা লেখক তারা হয়তো অন্য কোনো গ্রহের মানুষ, সাধারণ মানুষ নয়। তাই এই যে লেখক মেসোমশাইকে যখন তপন দেখলো, তখন সে জানতে পারলো লেখকরাও তার বাবা কাকা জ্যাঠার মতো সাধারণ মানুষ। জানার পর সে কী করলো, তার মেসোমশাই যদি লেখক হতে পারে তাহলে তারও লেখক হওয়ার কোনো বাধা নেই। তাই সে লেখালেখি শুরু করলো এবং একটা গল্প লিখে ফেললো। লেখার পর সেই গল্পটা পত্রিকায় বেরোলো। বাহ, এত বেশ মজার ব্যাপার। বক্তা কে? মজার ব্যাপারটি কি? এরপরে কি আছে দেখো, মাথায় কত শকুন বা চিল, কবি কাদের শকুন বা চিল বলেছেন এবং কেন? মাথায় কত শকুন বা চিল, এই যে এটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি সাম্রাজ্যবাদী শক্তিকে চিল আর শকুনের সঙ্গে তুলনা করেছেন। যারা ক্ষমতা লিপ্সু সাম্রাজ্যবাদী শক্তি অন্যকে শোষণ করছে তাদের চিল শকুনের সঙ্গে তুলনা করেছেন। মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মা ভই শব্দের অর্থ কি? নির্ভয়ে এগিয়ে চলা বা ভয় না পাওয়া। প্রলয় ঘনিয়ে আসে কেন? এটা প্রলয় উল্লাস কবিতার থেকে নেওয়া হয়েছে। পরে দেখো 5 নম্বর প্রশ্ন, ইসাব ও অমৃত নতুন জামা পরে বাড়ি থেকে বের হওয়ার পর কি কি ঘটেছিল তা গুছিয়ে লেখো। অমৃত আর ইসাব বাড়ি থেকে বেরোনোর পর কি নতুন জামা পরে যখন বেরোলো, তারা দেখতে পেল হোলির দিন কিছু ছেলের দল কোথায় নিম গাছের তলায় জড়ো হয়ে আছে এবং সেখানে তারা কি করছে, ধুলো ছোড়াছুড়ি করছিল। সেখানে অমৃত হিসাব কুস্তি লড়ে, তাদের জামা ছিঁড়ে যায়, তারপর জামা তারা অদল বদল করে। এই ঘটনাগুলো লিখতে হবে। পরে 2 নম্বর প্রশ্ন দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয় সেটা লাগে। মানে এই যে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি হিসেবে সব্যসাচী মল্লিককে যখন নিমাইবাবুর সামনে হাজির করা হলো, তার পোশাক পরিচ্ছদ দেখে নিমাইবাবু অপূর্ব কী করছে, হাসছে। এবং তার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করার পর কী জানা যায়, সে কোথা থেকে তেলের খনিতে কাজ করতো, এই সমস্ত কিছু জানায়। পরে দেখো, তারপর যুদ্ধ হলো, তারপর কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছেন। এই প্রশ্নটা এবারে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর যুদ্ধ হলো, এটা অসুখী একজন, তারপর কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, তার যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন। সমুদ্র নৃপতি সুতা কে? সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্র নৃপতি সুতার চরিত্র আলোচনা করো। সমুদ্র নৃপতি সুতা হলো পদ্মা, এখানে পদ্মার চরিত্র আলোচনা করতে বলা হয়েছে। এবারে মাধ্যমিক পরীক্ষায় সিন্ধু তীরে কবিতার থেকে বড় প্রশ্ন 5 নম্বর প্রশ্ন হবে না, তার কারণ 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় এই যে সিন্ধু তীরে কবিতার থেকে প্রশ্ন আসছে, সেখান থেকে আর পড়তে হবে না। তারপরে দেখো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন,
শব্দের ত্রিবিধ কথা কি কি সে সম্বন্ধে লেখক কি বলেছেন। লক্ষণা, অভিধা আর ব্যঞ্জনা, শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এই লক্ষণা, অভিধা, ব্যঞ্জনা সম্পর্কে লিখতে হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। এমন কথা বলার কারণ কি তোমার মনে হয়? হারিয়ে যাওয়া কালী কলম থেকে। পরে সিরাজদৌল্লা নাটকের থেকে দেখো, সিরাজদৌল্লা নাট্যাংশে সিরাজদৌল্লা চরিত্রটি আলোচনা করো। এবারে সিরাজদৌল্লা আর ঘসেটি বেগম, এই দুটো চরিত্র খুবই গুরুত্বপূর্ণ এবার মাধ্যমিক পরীক্ষার জন্য। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছে? মন্তব্য সিরাজ করেছিল তার দেশীয় রাজাদের কাছে। তারপরে দেখো কোনির থেকে, জুপিটার ক্লাব ক্ষিতিশ সিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি? এগুলির উত্তরে ক্ষিতিশ সিংহ কী বলেছিল? জুপিটার ক্লাবে ক্ষিতিশ সিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি? অভিযোগের উত্তরে ক্ষিতিশ কী বলেছিল? ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। গঙ্গার ঘাটের দৃশ্যটা আসবে বারণী উৎসব উপলক্ষে। এই যে প্রথমে যে কোনি উপন্যাসটার থেকে যদি কমন পেতে চাও তাহলে প্রথমের যে 5-6টা অধ্যায় আছে পাট করে, সেই 5-6টা অধ্যায়ে যে প্রশ্নগুলো হয় ওগুলো অবশ্যই করো। গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বরের কথা বলা হয়েছে? তার স্বর আর্তনাদের মতো শোনার কারণ কি? তো এই ছিল এবিটিএ টেস্ট পেপারের 65 পেজের বাংলার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের আলোচনা। তোমরা ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেমন হয়েছে জানাবে। ধন্যবাদ।